নমস্কার। শুরু করছি আজকে উত্তাল সময়ের ইতিকথা উপন্যাসের ১২তম পর্ব। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিল বিনয়। শিয়রের দিকের দেওয়াল জোড়া জানালা দিয়ে অলস চোখে বাইরে তাকালো সে। সকালের দিকে সিসোস্ট্রেস বে আর দূরের সমুদ্র বেশ শান্ত ছিল। লক্ষ কোটি ছোট ছোট ঢেউ নরম রোদে ঝিলমিল করছিল। ঝিরঝির করে বাতাস বয়ে যাচ্ছিল, গায়ে লাগলে মনে হচ্ছিল পালকের ছোঁয়া। কিন্তু বে অফ বেঙ্গল একটা আশ্চর্য খ্যাপাটে সমুদ্র। তার মেজাজ মর্জি মতিগতি বোঝা ভার। এই ভর দুপুরে তার চেহারাটাই পুরোপুরি বদলে গেছে। এই শান্তশিষ্ট পরক্ষণেই হয়তো উন্মত্ত হয়ে উঠল। এখন সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের মতন উঁচু হয়ে বিপুল আক্রোশে আছড়ে পড়ছে পাথরের বোল্ডারগুলোর ওপর। কি প্রচণ্ড যে গজরানি সেগুলোর! রোদও আর তেমন মায়াবী নেই, যেন আগুনের হলকা হয়ে গেছে। সামনের দিকে যতদূর চোখ যায় সমুদ্র থেকে তীব্র ভাপ উঠে আসছে। বাতাসের ওপর কোনো দানব ভর করেছে। সাঁই সাঁই করে আছড়ে পড়ছে পাড়ের সারি সারি নারকোল গাছের ওপর। সেগুলোর ঝুঁটি ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। জানলার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল বিনয়। সারা শরীরে কয়েকদিনের ক্লান্তি জড়ো হয়েছিল। কখন যে দু চোখ গাঢ় ঘুমে জুড়ে গেছে খেয়াল নেই। ঘুম যখন ভাঙল সন্ধে নামে নামে। সূর্যটাকে এখন আর দেখা যাচ্ছে না। পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের উঁচু চূড়োর আড়ালে কখন যে নেমে গেছে টেরও পাওয়া যায়নি। বাসি হলুদের মতন যে মলিন ফ্যাকাশে আলোটুকু সমস্ত চড়াচড়ে ছড়িয়ে রয়েছে, লাটাইতে সুতো গোটানোর মতন কেউ যেন অদৃশ্য হাতে সেইটুকু দ্রুত টেনে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সেই আলোও থাকবে না, ঝপ করে আঁধার নেমে যাবে। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো বিনয়। তারপর কি ভেবে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। সমুদ্র খুব স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে। হঠাৎ তার ঝিনুকের কথা মনে পড়ল। ঝিনুককে খুঁজতে মিডল আন্দামানে যেতেই হবে। সেলুলার জেলের সামনে ঝিনুকের সঙ্গে শেষ দেখা হওয়ার দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো বারবার। বিশ্বজিৎ রাহার বাংলোর এই ঘরের জানালা দিয়ে সামনের দিকে তাকিয়ে সেই দৃশ্য বারবার তার মনে পড়ছিল। বিনয় ভেবে পায় না তার ওপর ঝিনুকের কেন এত তীব্র অভিমান, কেন এত প্রচণ্ড ক্রোধ। তার বাবা অবনীমোহন ঝিনুকের মতন এক ধর্ষিতা মেয়েকে মেনে নিতে পারেননি। সেই অপরাধ কি বিনয়ের? ঝিনুক এত অবুঝ কেন? ৯-১০ বছর বয়স থেকে সে বিনয়কে দেখে আসছে। সে কি বিনয়কে চেনে না? অবনীমোহন তার আদ্যিকালের সংস্কার সেকেলে ধ্যান ধারণা নিয়ে থাকুক, কিন্তু বিনয় সে তো ঝিনুককে জীবনের ৭ পাকে জড়িয়ে নেওয়ার জন্য দুহাত বাড়িয়েই ছিল। মেয়েটা সেটা বুঝল না। অনন্ত উদাসীনতায় নিজেকে ঢেকে রেখে ঝিনুক যত দূরে ঠেলে দিতে চাক, বিশ্ব ব্রহ্মাণ্ড চষে ফেলে তাকে খোঁজার পর যখন সে জেনেছে যে ঝিনুক মিডল আন্দামানে রয়েছে, বিনয় সেখানে পৌঁছবেই। সেল কালেক্টর লাপোর সঙ্গে তো তার কথা হয়েইছে আজকে। ২-৩ সপ্তাহের মধ্যে সে তাদের ছোট মোটর বোটে বিনয়কে মিডল আন্দামানে নিয়ে যাবে। সন্ধে নেমে এসেছিল। সাগর পাখিরা সারাদিন ছোঁ মেরে মেরে সমুদ্রে ছোট ছোট সার্ডিন কি পমফ্রেট শিকার করে কখন যেন তাদের আস্তানায় ফিরে গেছে। বেশ কটা স্টিমার রস আইল্যান্ডের দিক থেকে এসে চ্যাথাম জেটির দিকে চলে যাচ্ছে। এইসব জলযানের আলোগুলো অন্ধকারে অলৌকিক মনে হয়। পোর্ট ব্লেয়ার শহরেও টিলার মাথায় মাথায় এবং ঢালগুলোতে যেসব কাঠের বাড়িটাড়ি রয়েছে সেগুলোতেও অজস্র আলো। রাস্তায় মিউনিসিপ্যালিটির বাতিগুলো তেজ কিন্তু কম, টিমটিম করে জ্বলছে। সমুদ্রের দিকে সে তাকিয়েছিল দূরমনস্কের মতন। হঠাৎ কার ডাকে চমকে ফিরে দাঁড়ালো। গোপাল। সে বলল, কাকা আপনাকে বসার ঘরে যেতে বললেন, আসুন। একটু হেসে ব্যস্তভাবে ড্রয়িং রুমে চলে এলো বিনয়। শেখরনাথ সোফায় বসে আছেন।
তার সামনে সেন্টার টেবিলে দুটো চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। শুধু চাই নয়, ভুবন সিঙাড়াও ভেজেছে। এক প্লেট বোঝাই গরম সিঙাড়া চোখে পড়ছে। শেখরনাথ বললেন, বসো বসো, তোমার জন্যই ওয়েট করছি। গোপালকে এর আগেও দুবার তোমার ঘরে পাঠিয়েছি, সে দুবারই এসে বলল তুমি ঘুমোচ্ছ। নাও এবার শুরু করো। বলে তিনি একটা সিঙাড়া তুলে নিয়ে কামড় দিলেন। চিবুতে চিবুতে বললেন, ভুবনটার হাতে কিন্তু ম্যাজিক আছে, যা রাঁধে তাই অমৃত। যাক, ঘুমটা তাহলে তোমার জব্বরি হয়েছে বলো? আমিও কিন্তু একচোট ঘুমিয়েছি। উফ, কটা দিন যা ছুটোছুটি গেল। তোমার আর আমার এই ঘুমটা কিন্তু ভীষণ দরকার ছিল। এখন ফ্রেশ লাগছে, তাই না? বিনয় হেসে মাথা কাত করল। খেতে খেতে এলোমেলো কথা হচ্ছে। এই বাংলোর সব ঘর থেকেই সিসোস্ট্রেস উপসাগরটা দেখা যায়। মাঝে মাঝে সেদিকেই চোখ চলে যাচ্ছিল বিনয়ের। এটা পূর্ণিমা পক্ষ, আকাশে পূর্ণ চাঁদের মায়া। সেই চাঁদ সমুদ্রের ওপর স্নিগ্ধ রূপলি আলো ঢেলে দিচ্ছে। বাঁ পাশের মাউন্ট হ্যারিয়েট, ডান পাশের রস আইল্যান্ড, আরও দূরের নানা আকারের ছোট বড় দ্বীপগুলো অপার রহস্যে মোড়া। ওদের খাওয়া আর গল্পের মধ্যেই কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে বিশ্বজিৎ রাহা ফিরে এলেন। কার্তিকরা সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল। গোপাল ছুঁ মেরে বিশ্বজিতের অ্যাটাচি কেসটা টেনে নিয়ে তার বেডরুমে রেখে দিল। বিশ্বজিতের চোখ সেন্টার টেবিলের দিকে। তিনি বললেন, কি ব্যাপার, আমি কি দুই একটা সিঙ্গারা পেতে পারি নাকি সব শেষ? শশব্যস্ত ভুবন বলল, না না, অনেক আছে। বিশ্বজিৎ জানেন তাকে বাদ দিয়ে এই বাংলোর কেউ কিছু খাওয়ার কথা ভাবতেই পারে না। তার চোখে মুখে দুষ্টুমির একটু হাসি ফুটল। এত বড় অফিসার, এত দায়িত্ব মাথায়, তবু তার মধ্যে অতি সরল, অতি চঞ্চল একটি বালক লুকোনো রয়েছে। কখনো সখনো বাইরের গাম্ভীর্যের শক্ত খোলাটা ভেদ করে সে বেরিয়ে আসে। একটা সোফায় বসতে যাচ্ছিলেন, শেখরনাথ মৃদু ধমকে সুরে বললেন, কি বাইরে থেকে এলি, হাত মুখ না ধুয়েই, জামা কাপড় না পাল্টেই এখানে বসে পড়লি? বিশ্বজিৎ তার বেডরুমে চলে গেলেন। খানিক বাদে যখন ফিরে এলেন, স্নান করা হয়ে গেছে, চুল পরিপাটি করে আঁচড়ানো, পরনে ঘরোয়া পোশাক, ধবধবে পাজামা আর পাঞ্জাবি। এর মধ্যে আরও কিছু সিঙাড়া দিয়ে গিয়েছিল ভুবন, এবং বিশ্বজিতের জন্য চা। সিঙাড়া তুলে নিয়ে মোহনবাসীর কথা জিজ্ঞাসা করলেন বিশ্বজিৎ। শেখরনাথ সব জানালেন। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে রোজ একবার ডাক্তার চট্টরাজের সহকারীদের কাছে নিয়ে যেতে হবে, আর সেটা করবে কালীপদ। যে দুর্বলতাটুকু এখনও রয়েছে তা কেটে গেলে মোহনবাসী এবং তার বউ ছেলে মেয়েদের জেফ্রি পয়েন্টের রিফিউজি সেটেলমেন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। শেখরনাথের দিকে তাকিয়ে বিশ্বজিৎ বললেন, কটা দিন মোহনবাসীকে নিয়ে তোমার আর বিনয়বাবুর যা দৌড়াদৌড়ি হলো, তার ওপর টেনশনও কম যায়নি। ভালো হলো যে এখন দুর্ভাবনা কেটেছে। 3-4 দিন দুজনে ভালো করে এখন রেস্ট নাও। রেস্ট নেওয়ার কি উপায় আছে? কাল আমাকে আবার চিফ কমিশনারের সঙ্গে দেখা করতে যেতে হবে। এর আগেও জেফ্রি পয়েন্টে থাকার সময় এই নিয়ে শেখরনাথের সঙ্গে বিশ্বজিতের কথা হয়েছে। আচ্ছা, আপনি কি জারোয়াদের ব্যাপারটা নিয়ে কথা বলবেন? শুধু জারোয়া কেন, জেফ্রি পয়েন্ট আর তার চারপাশের উদ্বাস্তু কলোনিগুলোর জন্য না আছে হাসপাতাল, না আছে একটা হেলথ সেন্টার, এইসব নিয়েও আমি চাপ দেব। কিন্তু আবার কিন্তু কি? শেখরনাথ তার ভাইপোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বিশ্বজিতের মনোভাবটা আঁচ করে নিতে পেরেছেন। ভাইপোটি রীতিমতন অস্বস্তি বোধ করছেন। চিফ কমিশনার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হর্তাকর্তা বিধাতা, বিশ্বজিতেরও ওপরওয়ালা। তার কাকা যদি এখানকার প্রশাসনের এই বড় কর্তার সঙ্গে দেখা করে চোটপাট করেন, সেটা বিশ্বজিতের প্রতি আদৌ স্বস্তিকর হতে পারে না। শেখরনাথ একটু হেসে বললেন, তোর ভয়ের কারণ নেই। আমি তো তোদের চিফ কমিশনারের বেয়ারা নই, স্বাধীন ভারতের একজন স্বাধীন নাগরিক। একসময় আর্মড রেভলিউশনারি ছিলাম বলে বন্দুক উঁচিয়ে চিফ কমিশনারের কাছে যাব, এটা হয় নাকি? তুই আমাকে একজন জেন্টলম্যান ভাবতে পারিস না? ভয় নেই, ভয় নেই। চিফ কমিশনারকে জারোয়া রিফিউজিদের সমস্যার কথা আমি শান্তভাবেই ভালো করে বুঝিয়ে বলবো। ঠিক আছে।
বিনয় চুপচাপ শুনে যাচ্ছিল। এবার বলে উঠল, কাকা, আমাকে আপনার সঙ্গে চিফ কমিশনারের কাছে নিয়ে চলুন না। আগেও সেই অনুরোধটা করেছিল, কিন্তু শেখরনাথের একই উত্তর, না না না, একজন সাংবাদিক কাছে থাকলে তিনি খুব সম্ভব মন খুলে কথা বলতে পারবেন না। কী লিখতে কী লিখে বসবে, তার ফলে তাকে আবার মুশকিলে পড়তে হবে। কিন্তু তারা তো প্রেস মিট করেন। তা করেন, আমি তো চাঁচা ছোলা প্রশ্ন করব, উনি সহজে এড়িয়ে যেতে পারবেন না। আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক কিছু জানি, যা তোমার মতো যারা বাইরে থেকে 2-4 দিন কি 2-4 মাসের জন্য এসেছে তাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি একা থাকলে সেই সব প্রশ্নের উত্তর চিফ কমিশনারের পক্ষে এড়িয়ে যাওয়া সহজ হবে না। আমি তো চেপে ধরব। তুমি সামনে থাকলে তার মুখ থেকে বিশেষ কিছু বের করা যাবে না। কিন্তু কাকা, ওনার সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। অ্যাডমিনিস্ট্রেশনের হেড হিসেবে রিফিউজি সেটেলমেন্ট সম্পর্কে আমারও অনেক প্রশ্ন করার আছে। আমাদের এডিটর চান যে তার বক্তব্য নতুন ভারতে বেরোক। ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব, তুমি একা গিয়ে দেখা করবে। বিনয় একটু নিরাশ হলো। শেখরনাথের সঙ্গে যেতে পারলে তার ভালো লাগতো। একটু চুপ থেকে জিজ্ঞেস করল, আর বৈজুর ব্যাপারটা? বিশ্বজিতের কৌতূহল হলো। বললেন, বৈজুকে আবার? শেখরনাথ উত্তর দিলেন, আরে বৈজুকে তো তুই চিনিস। আন্দামানে আসার কয়েক বছর আগেই কয়েকটা মার্ডারের চার্জে ওকে কালাপানি পাঠানো হয়েছিল। সেলুলার জেলে থাকার সময় বৈজু আমাকে প্রচুর সাহায্য করেছে। ও পাশে না থাকলে ওই নারকেল ছোবড়া পিটতে পিটতে আর ঘানি ঘুরিয়ে রোজ 15 সের নারকেল আর কি সর্ষের তেল বের করতে করতে কবেই আমি শেষ হয়ে যেতাম। তোকে তো সব বলেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তা ব্রিটিশ আমলের একজন ড্রেডেড ক্রিমিনালের সঙ্গে বিনয়বাবুর কী দরকার? বিনয় তো শুধু রিফিউজি সেটেলমেন্ট দেখতে আসেনি, আগেকার পেনাল কলোনিগুলো সম্পর্কেও ওদের পেপারে রিপোর্ট পাঠাবে। বৈজু ওকে প্রচুর মেটেরিয়াল দিতে পারবে। বিশ্বজিৎ আস্তে আস্তে মাথা নাড়লেন। পেনাল কলোনিগুলোর কিভাবে পতন হয়েছিল তার হিস্ট্রি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে সেকালের দুর্ধর্ষ ক্রিমিনালরা ধীরে ধীরে দেশের ভদ্র সভ্য নাগরিক হয়ে উঠেছে, তাও কম অ্যাট্রাকটিভ নয়। এর আগে কেউ এসব নিয়ে লিখেছেন কিনা আমার জানা নেই। বিনয়বাবু, ডিটেলে বৈজুর কাছ থেকে সেলুলার জেলার পুরনো দিনের ক্রিমিনালদের সম্বন্ধে সব ইনফরমেশন জেনে নেবেন। রিপোর্টগুলো বেরোলে আপনাদের পেপারে সার্কুলেশন অনেক বেড়ে যাবে। এরপর খানিকক্ষণ এলোমেলো কিছু কথা হলো। তারপর শেখরনাথের দিকে তাকিয়ে বিশ্বজিৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা কাকা, আপনি আর বিনয়বাবু কি আবার জেফ্রি পয়েন্টে ফিরে যাবেন? শেখরনাথ বললেন, নিশ্চয়ই। মোহনবাসীকে জারোয়ারা তীর মেরেছে, এর ফলে জেফ্রি পয়েন্টের রিফিউজিরা তো খুব আতঙ্কে আছে। কোনো রকমে তাদের বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি। ফের যদি এমন কোনো ঘটনা ঘটে, ওদের তো আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আমাকে কিছুকালের জন্য ওখানে দরকার, আমাকে যেতে হবে। আর ডাক্তার চট্টরাজ বলেছেন দিন-7 মধ্যেই মোহনবাসীকে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর মোহনবাসী আর তার ফ্যামিলিকে নিয়ে আমি আর বিনয় জেফ্রি পয়েন্টে চলে যাব। এইসব তো তোকে আগেও বলেছি, ভুলে গেছিস নাকি? তাছাড়া আবার কি? জেফ্রি পয়েন্টের সেটেলমেন্ট সবে শুরু হয়েছে, ওখানে তো অনেক কাজও বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা বিনয়বাবু, আমাদের এখানে বাঙালিদের একটা ক্লাব আছে, অতুল স্মৃতি সমিতি। তার মেম্বাররা চাইছেন আপনি সেখানে একদিন যান। আমি আপনাকে নিয়ে যাব। তা আপনি কবে যেতে পারবেন বলুন তো? আমি তো এই কয়েকদিন পোর্ট ব্লেয়ারেই আছি। আপনার সুবিধা মতো যেদিন ইচ্ছা নিয়ে যাবেন। হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল বিশ্বজিতের। দুজনকে লক্ষ্য করে বললেন, ভালো কথা। বিভাস আর নিরঞ্জনকে 3 সপ্তাহ আগে নতুন রিফিউজি আনার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল। আপনারা পোর্ট ব্লেয়ারে থাকতে থাকতেই তারা খুব সম্ভব চলে আসবে। বিনয়ের মনে আছে, এই তো সেদিন নিরঞ্জন, বিভাস এবং বহু উদ্বাস্তু ফ্যামিলির সঙ্গে এমভি মহারাজা জাহাজে সে কলকাতা থেকে আন্দামান এসেছিল। পরের বার ওরা রিফিউজি আনতে কলকাতায় যেতে চায়নি। রিলিফ ক্যাম্প আর শিয়ালদা স্টেশন থেকে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষগুলোকে ঠান্ডা মাথায় বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার। বিভাস আর নিরঞ্জন কলকাতায় আসতে চায়নি।
পুনর্বাসন দপ্তরের অন্য কর্মীদের ওপর ভরসা নেই। উদ্বাস্তুদের বোঝাবার মতন ধৈর্য কৌশল অন্যদের নেই, তাই ওদেরকেই আবার পাঠানো হয়েছে উদ্বাস্তুদের বুঝিয়ে সুঝিয়ে আন্দামানে নিয়ে আসার জন্য। বিনয় জিজ্ঞেস করল, এবার কত ডিপি ফ্যামিলি কলকাতা থেকে আসছে? 120টা ফ্যামিলির মতন কোটা। রিলিফ ক্যাম্প ঘুরে ঘুরে পুরোটাই জোগাড় করতে পেরেছে বিভাসরা। ওদের জন্য মিডল আর সাউথ আন্দামানে জঙ্গল কেটে জমি রিক্লেম করাও হচ্ছে। খিদিরপুরে আসার পর জাহাজ টাহাজ দেখে উদ্বাস্তুদের মতিগতি বিগড়ে যাবে কিনা অবশ্য খবর পাওয়া যায়নি। হয়তো দেখা যাবে 8-10টা ফ্যামিলি জাহাজে না উঠে পালিয়ে গেছে। বিশ্বজিৎকে বেশ চিন্তিত দেখালো। বিনয়ের মনে আছে, সে যখন আন্দামানে আসে তখন খিদিরপুর ডক থেকে 6টা ফ্যামিলি জাহাজে না উঠেই নিঃশব্দে সরে পড়েছিল। তারপর রস আইল্যান্ডে এসে অবিবাহিত যুবক যুবতীকে ভর দুপুরে বিয়ে দিয়ে নতুন ফ্যামিলি বানিয়ে সেই কোটা পূরণ করা হয়েছিল। বিনয় একটু হেসে বলল, দুশ্চিন্তার আর কি আছে, যে কটা ফ্যামিলি আসবে না আগের মতোই অন্য সব ফ্যামিলি থেকে ছেলে মেয়ে বেছে বেছে নিয়ে বিয়ে দিয়ে গোটা কমপ্লিট করে দেবেন। এবার খুব সম্ভব সেটা হবে না। কেন? রিফিউজিরা মেনল্যান্ড থেকে এলে রস আইল্যান্ডে পোর্ট ব্লেয়ারের বাঙালিরা তাদের রিসিভ করতে যায়। এতদিন তো সেটাই চলে এসেছে। শুনছি এবার নাকি চিফ কমিশনারও বাঙালিদের সঙ্গে উদ্বাস্তুদের ওয়েলকাম জানাতে রসে এসে হাজির থাকবেন। শেখরনাথের ভুরু কুঁচকে গেল। তিনি এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? হঠাৎ উদ্বাস্তুদের ওপর তিনি এত মহানুভব হয়ে উঠলেন যে 1.5 বছর এই আন্দামানের হর্তাকর্তা হয়ে এসেছেন। 2-1 মাস পর পর কলকাতা থেকে রিফিউজি আসছে, কোনো দিন তো রসে তিনি যাননি রিসিভ করতে। হ্যাঁ, আমার ধারণা লাস্টে রিফিউজিরা যে এসেছিল তাদের ভেতর থেকে ওই 6 জোড়া যুবক যুবতীর বিয়ে দিয়ে কোটা কমপ্লিট যে করা হয়েছিল, বাঙালিদের স্বার্থে এটা না করে উপায় ছিল না। কিন্তু খবরটা যেভাবে হোক চিফ কমিশনারের কানে উঠেছে, তাই এই ফন্দিটা বন্ধ করার জন্যই তিনি এবার রসে যাবেন। এই খবরটা তাকে কে দিতে পারে বলে তোর ধারণা রে? বাঙালিরা ছাড়া রিফিউজি আসার দিন পোর্ট ব্লেয়ার থেকে অন্য কেউ তো যায় না। কে আবার দেবে? নিশ্চয়ই কোনো বাঙালিরই কাজ। বাঙালিদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দরা জন্মেছেন ঠিকই, তাদের কথা আলাদা। কিভাবে যে এদেশে জন্মেছেন কে জানে। বাকি পুরো জাতটাই বজ্জাত। উদ্বাস্তুদের জমি সামান্য কৌশল করলে যদি তাদের হাতে থাকে তা তোদের ক্ষতিটা কি? হ্যাঁ, বিয়ে তো ওই ছেলে মেয়েগুলোর হতোই, আলাদা আলাদা ফ্যামিলিও না হয় 2-4 দিন আগেই হয়েছে। ইস্ট পাকিস্তান থেকে সর্বস্ব খুইয়ে ওরা এই পারে এসেছে। তাদের কথা না হয় ভেবে একটু মুখটা বুঝেই থাকলি। ওদিকে ওয়েস্ট পাকিস্তান থেকে পাঞ্জাবে, দিল্লিতে যে রিফিউজিরা এসেছে তাদের জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্ট সিন্দুক খুলে 10 হাতে ঢেলে দিয়েছে। আর ইস্ট পাকিস্তান থেকে যারা এসেছে তাদের জন্য স্রেফ ছিঁটে ফোটা। এইরকম একচোখা পক্ষপাতিত্ব ভাবা যায় না। বাঙালি রিফিউজিদের তাদের প্রাপ্য আদায় করে নিতে হবে, হয় আন্দোলন করে নইলে ফন্দি ফিকির বার করে। সব বাঙালি এর পাশে দাঁড়ানো উচিত, তা নয় পেছন থেকে ছুরি মারার চেষ্টা। ড্রয়িং রুমের আবহাওয়াটা হঠাৎই ভারী হয়ে উঠল। একসময় শেখরনাথ ফের বলতে লাগলেন, যে বা যারা চিফ কমিশনারের কাছে গোপনে আগের বারের বিয়ের খবরটা জানিয়ে এসেছে তারা কি মানুষ? হ্যাঁ, 2-4টে ইনক্রিমেন্ট কি প্রমোশনের জন্য এমন অসভ্যতা কেউ করে? নানা কথাবার্তায় রাত অনেকটা বেড়ে গেল। পোর্ট ব্লেয়ার শহর এখন নিঝুম। হঠাৎ বাইরে হাওয়ার জোর বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্রের খ্যাপামিও। আন্দামানের আবহাওয়ার মেজাজের তলকুল পাওয়া যায় না। এই হয়তো শান্ত, পরক্ষণেই উত্তাল। সিসোস্ট্রেস বের পাড় ধরে যে নারকেল গাছের সারি, তার ওপর ঝোড়ো হাওয়া ঝাঁপিয়ে পড়ছে। আওয়াজ উঠছে সাঁই সাঁই। পাহাড় প্রমাণ ঢেউয়ের গর্জন ভেসে আসছে। বিশ্বজিৎ বললেন, কাকা, কাল কোর্টে একটা কেসের রায় দিতে হবে। আজ রাত্রিরেই সেটা টাইপ করে না রাখলে মুশকিলে পড়ব। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্তভাবে শেখরনাথ বললেন, আরে তাই তো, 10:30 বাজতে চললো দেখি। যা যা যা, কাজে বসার আগে খেয়ে নে। হাঁক দিয়ে ভুবনকে ডাকলেন, ভুবন,
খাবার গরম করে দে। খাওয়া দাওয়া চুকে গেলে যে যার বেডরুমে চলে যাচ্ছিলেন, হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় বিশ্বজিৎ বললেন, বিনয়বাবু, একটু দাঁড়ান তো, আমি আসছি। তড়িৎ পায়ে নিজের ঘরে গিয়ে একটা বড় প্যাকেট আর মাঝারি ধরনের একটা খাম এনে বললেন, এই যে, এই দুটো কাল এসেছে, আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, আই এম সরি। তিনি আর দাঁড়ালেন না, ঘরে চলে গেলেন। খাম আর প্যাকেট নিয়ে নিজের ঘরেই চলে এলো বিনয়। প্রথমে ভারী প্যাকেটটা খুলল সে। নতুন ভারতের শেষ 10 দিনের কপি। তার রিপোর্টগুলো দেখা গেল খুব গুরুত্ব দিয়ে প্রথম পাতায় ছাপা হয়েছে। সেই সঙ্গে কলকাতার এবং দেশের নানা খবর। দ্রুত পাতার পর পাতা উল্টে যেতে লাগলো সে। উদ্বাস্তুরা স্রোতের মতন আসছেই। এর মধ্যে বরিশালে বিরাট আকারের দাঙ্গা হয়ে গেছে। দাঙ্গা বললে ঠিক হবে না, একতরফা খুন, ধর্ষণ, আগুন ইত্যাদি ইত্যাদি। কমিউনিস্ট পার্টি এবং অন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। প্রতিদিন উদ্বাস্তুদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পড়তে পড়তে বিনয়ের মন খারাপ হয়ে গেল। কলকাতা যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মাথায় বসে আছে। বিনয় আন্দামানে আসার পর থেকে কিছুদিন বাদেই চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী একসঙ্গে 8-10 দিনের কাগজ পাঠিয়ে দেন। জেফ্রি পয়েন্টে যে কলোনি তৈরি হওয়ার তোড়জোড় চলছে, আপাতত সেখানেই থাকছে বিনয়। কলকাতা থেকে যে চিঠিপত্র আসে সবই পোর্ট ব্লেয়ারে বিশ্বজিৎ রাহার ঠিকানায়। জেফ্রি পয়েন্টে মালপত্র বোঝাই ট্রাক কখনো গেলে তিনি সেই সব ড্রাইভারের হাতে পাঠিয়ে দেন। মোহনবাসী কর্মকারকে নিয়ে পোর্ট ব্লেয়ারে আসায় দেরি হয়নি, হাতেই এবার প্রসাদ লাহিড়ীর প্যাকেটটা পাওয়া গেছে। কাগজগুলো দেখা হয়ে গিয়েছিল, সেগুলোর সঙ্গে 2টো মুখবন্ধ খামও রয়েছে। খামের ওপর তার নাম লেখা। একটা পাঠিয়েছেন প্রসাদ লাহিড়ী, হাতের লেখা দেখেই বোঝা গেল। দ্বিতীয় খামের লেখাটা দেখে রীতিমতন অবাকই হলো বিনয়। সুনীতি চিঠি লিখেছে। এই গোটা মুক্তোর মতন অক্ষরগুলো সুনীতির। ক্ষিপ্র হাতে প্রথমে প্রসাদ লাহিড়ীর খামের মুখ কেটে চিঠি বের করে পড়ে ফেলল বিনয়। স্নেহাস্পদেষু, তোমাকে আগের পত্রে আন্দামানের পেনালগুলি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠাতে লিখেছিলাম, যাতে পরপর কয়েক কিস্তিতে আমাদের কাগজে বেরোতে পারে। এডিটারও তাই চাইছেন। আমাকে ডেকে এর মধ্যে 2-3 বার বলেও দিয়েছেন। আমি তোমাকে একবার মনে করিয়ে দিলাম, যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবে। ক্যামেরা পাঠানোর ব্যবস্থা করছি। যতদিন না তুমি সেটা পাচ্ছ, অবশ্যই পোর্ট ব্লেয়ারের কোনো ফটোগ্রাফারকে তোমার সঙ্গে কলোনিগুলোতে নিয়ে যাবে। রিপোর্টের সঙ্গে ছবি থাকলে লেখার আকর্ষণ এবং গুরুত্ব বাড়ে। কাগজ পড়ে নিশ্চয়ই বুঝতে পারছ কলকাতার অবস্থা কেমন। ভয়াবহ অবস্থা, চারিদিকে চূড়ান্ত বিশৃঙ্খলা। কবে যে এই অস্থিরতা আর উত্তেজনা কমবে জানি না। যাই হোক, তোমার রিপোর্ট এবং চিঠির আশায় রইলাম। নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিও, সাবধানে থেকো। ইতি শুভার্থী প্রসাদদা। চিঠিটা খামের ভিতর পুড়ে রাখতে বিনয়ের মনে পড়ল ফটোগ্রাফারের ব্যাপারটা আগের একটা চিঠিতেও জানিয়েছিলেন প্রসাদ লাহিড়ী। কিন্তু জেফ্রি পয়েন্টের রিফিউজি রিহ্যাবিলিটেশনের নানা সমস্যায় এমনভাবে সে জড়িয়ে পড়েছে যে ফটোগ্রাফার জোগাড় করার চিন্তাটা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। বিশ্বজিৎ রাহাই এই দ্বীপপুঞ্জে তার সবচেয়ে বড় ভরসা। কাল তাকে একবার এই ফটোগ্রাফারের কথাটা বলতে হবে, তিনি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। এবার দ্বিতীয় খামটা তুলে নিজের নামটা বার কয়েক দেখে নিল বিনয়। সেটার মুখ ছিঁড়ে চিঠি বের করতে গিয়ে চমকে উঠল। খামের ভেতর একটা নয়, 2 চিঠি। একটা সুনীতির আর একটা কার। হাতের লেখা দেখে চেনা গেল অবনী মোহনের। তার বাবার চিঠি। বাবা এতদিন পর তাকে চিঠি লিখেছে। তাহলে কি অবনীমোহন জানে বিনয় এখন কোথায় আছে? নিষ্পৃহ উদাসীন যে মানুষটা নিজের সন্তান আত্মীয় পরিজন নিয়ে গড়ে তোলা ভূমণ্ডলটি পিছনে ফেলে বেনারসে গুরুর আশ্রমে চলে গিয়েছিলেন, সমস্ত অতীতকে মুছে দিয়েছিলেন নিজের জীবন থেকে, হঠাৎ তিনি যে ফের চিঠি লিখতে পারেন ভাবাই যায়নি। অপার বিস্ময়ে কয়েক লহমা চিঠিটার দিকে তাকিয়ে রইল বিনয়। তারপর ধীরে ধীরে পড়তে শুরু করল। কল্যাণী এসু। বিনু,
অনেক দিন তোমাদের খোঁজ খবর লওয়া হয় নাই। যখন কলিকাতা ত্যাগ করিয়া কাশীধামে গুরুর আশ্রয়ে চলিয়া আসি, সেই সময় স্থির করিয়াছিলাম অতীত সংসার জীবনের কোনো কিছুর সঙ্গে লেশমাত্র সম্পর্ক রাখিব না। আমি সম্পূর্ণ নিরুৎসুক এবং আগ্রহশূন্য হইয়া নূতন জীবনে মগ্ন হইয়া থাকিব। প্রাণপণে সেই প্রয়াসে চালাইয়া গিয়াছি, কিন্তু অতীত আমার পিছু ছাড়ে নাই। বিগত স্পৃহ সন্ন্যাসী হইতে গেলে যে মনোবল এবং নিরাসক্তির প্রয়োজন, খুব সম্ভব আমার তাহা নাই। অতীত এবং বর্তমানের মাঝখানে আমি ত্রিশঙ্কুর মতো ঝুলিয়া আছি বলিতে পারো। তোমার ঠিকানা জানা নাই, তাই সুধার ঠিকানায় কিছুদিন পূর্বে একটি পত্র দিয়েছিলাম, কিন্তু উত্তর পাই নাই। পত্রটি কেন সুধাদের বাড়ি পৌঁছাইল না বুঝিতে পারিতেছি না। ডাক বিভাগের গণ্ডগোল কিনা কে জানে। অগত্যা সুনীতির নিকট আবার লিখিতে হইল। তাহাকে জানাইয়াছি যেমন করিয়া পারে অতি সত্বর এই পত্র যেন তোমার নিকট পাঠাইবার বন্দোবস্ত করে, কারণ আমি গুরুতর অসুস্থ, এক প্রকার শয্যাশায়ী বলিতে পারো। আশ্রমের গুরুভাইরা আমাকে বাঁচাইয়া রাখার জন্য নিরন্তর চেষ্টা করিয়া যাইতেছেন। ডাক্তার কবিরাজ তো আছেনই, গুরুভাইরা দিনের বেলা তো বটেই, রাত জাগিয়া সেবা শুশ্রূষা করিতেছেন। কিন্তু বুঝিতে পারিতেছি আমার আয়ু ফুরাইয়া আসিতেছে। এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই। অন্তিম সময়ে মন ভীষণ দুর্বল হইয়া পড়িয়াছে। বারংবার যে অতীতকে জীর্ণ বস্ত্রের ন্যায় পিছনে ফেলিয়া আসিয়াছি, তাহা আমার সামনে আসিয়া উপস্থিত হইতেছে। সংসারের কত খুঁটিনাটি যে মনে পড়িতেছে, ভাবিয়া কুলকিনারা পাই না। যাহারা সত্যকারের সাধক, তাহাদের চিত্ত চাঞ্চল্য ঘটে না। তাহারা স্থিতধী, অচঞ্চল, কোনো কারণেই বিচলিত হন না। তাহাদের একটাই লক্ষ্য ঈশ্বর উপলব্ধির জন্য সাধনা, অন্য কোনো দিকে দৃষ্টি নাই। যাহারা একদা গৃহী ছিলেন, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজনদের দ্বারা পরিবৃত, সেই জীবনকে তাহারা চিরকালের মতো পিছনে ফেলিয়া গিয়াছেন, কোনো দিন ফিরিয়াও তাকান নাই। ইহাদের কথা ভাবিলে মনে হয় আমি সাধক জীবনের যোগ্য নই। থাক এই সব প্রসঙ্গ। বিশেষ করিয়া যে কারণে এই পত্র লিখিতেছি, এবার তাহা জানাই। দাঙ্গার সময় নির্যাতিতা ঝিনুককে আমি মানিয়া লইতে পারি নাই। আজন্ম লালিত সংস্কার বাধা হইয়া দাঁড়াইয়াছিল। এই সংস্কারকে আমি প্রাধান্য দিয়াছি, মানবিক কর্তব্য পালন করি নাই। রোগশয্যায় শুইয়া শুইয়া যতই তাহার কথা ভাবি, তীব্র অনুশোচনায় দগ্ধ হই। সেই শীতের রাত্রে ঝিনুক কোথায় নিরুদ্দেশ হইয়াছিল জানি না। কলিকাতা শহর তো নিরাপদ স্থান নয়। বিশেষ করিয়া একাকী একটি উদ্বাস্তু তরুণীকে পাইলে শকুনের পাল ছিঁড়িয়া খায়। তুমি কি জানো সে কি বাঁচিয়া আছে? তাহার সন্ধান কি করিয়াছ? তাহাকে কি পাওয়া গিয়াছে? পাইলে কোথায় আছে? আর যদি তাহার মৃত্যু হইয়া থাকে কিংবা পাপের পথে যাইতে বাধ্য হইয়া থাকে, তাহার জন্য সম্পূর্ণ আমি দায়ী। আত্মগ্লানিতে আজ আমি জর্জরিত। একটি নিষ্পাপ মেয়েকে রক্ষা না করিয়া তাহার জীবন ধ্বংস করিয়া দিয়াছি ভাবিলে মনে হয় ঈশ্বরের সাধনা আমার কাজ নয়। আমি একজন হীন মানুষ। পরকাল বলিয়া যদি কিছু থাকে, সেখানেও মৃত্যুর পর নিষ্কৃতি নাই। জন্ম জন্মান্তর ধরিয়া আমাকে দণ্ডভোগ করিতে হইবে। ঈশ্বর ইহজন্মে বা পরজন্মে এই পাপিষ্ঠকে ক্ষমা করিবেন না। আমার বিশেষ অনুরোধ, আমি কলিকাতা হইতে চলিয়া আসার পর যদি ঝিনুকের সন্ধান পাইয়া থাকো, পত্রপাঠ তাহাকে লইয়া একবার কাশী চলিয়া আসিবে। আমি তাহার কাছে করজোড়ে ক্ষমা চাহিয়া লইব। আমার এই শেষ ইচ্ছাটুকু পূরণ করিলে হয়তো কিছুটা হইলেও শান্তি পাইব। গুরুর আশ্রমে আমার জন্য একটি নামকরণ হইয়াছে, কিন্তু গৃহী জীবনের নামটি নিচে লিখিলাম, শুভার্থী অবনীমোহন বসু। চিঠির এক কোণে কাশীতে গুরুর আশ্রমের ঠিকানা লেখা আছে। পড়া শেষ হলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিনয়। এ কোন অবনীমোহন? সেদিন শীতের রাতে
নিষ্ঠুর হৃদয়হীন সংস্কারগ্রস্ত যে কঠোর মানুষটিকে সে দেখেছিল, তার সঙ্গে এই চিঠিতে যিনি লিখেছেন তাকে একেবারেই মেলানো যাচ্ছে না। কাশিতে গিয়ে অবনীমোহনের কি জন্মান্তর ঘটে গেছে? বাইরে সমুদ্রের তুমুল আছাড়ি পিছাড়ি, ঝোড়ো বাতাসের খ্যাপামি, বিনয়ের হৃৎপিণ্ডে তেমন কিছুই যেন শুরু হয়েছে। ঝিনুককে কাশিতে নিয়ে যাওয়ার কথা লিখেছেন অবনীমোহন। আন্দামান দ্বীপপুঞ্জে তার খোঁজ পাওয়া গেছে। মিডল আন্দামানে তার সঙ্গে দেখা করবে সে। অবনীমোহনের চিঠিগুলো ঝিনুককে দেখাবে, কিন্তু অপরাধবোধে বিপর্যস্ত সন্তপ্ত একটি মানুষের ব্যাকুলতা ঝিনুককে কি আদৌ টলাতে পারবে? একসময় আলো নিবিয়ে বিনয় শুয়ে পড়ল, কিন্তু চোখ বুজলেই কি ঘুম আসে? একবার অবনীমোহন, একবার ঝিনুক, এইভাবে দুটো মানুষ বারবার বন্ধ চোখের ভেতর ফুটে উঠতে লাগল। কখন ঘুমিয়ে পড়েছিল বিনয়ের মনে পড়ে না। সকালে যখন চোখ মেলল তখনও ভালো করে রোদ ওঠেনি। কাল রাতে কুয়াশাটা একটু বেশি পড়েছিল। ডান পাশের জোড়া জানালা দিয়ে তার দৃষ্টি চলে গেল বাইরে। সিসোস্ট্রেস বে, দূরের ছোট বড় দ্বীপগুলো কিংবা বাঁ দিকের মাউন্ট হ্যারিয়েট কিছুই স্পষ্ট নয়, সব ঘন কুয়াশায় ঢাকা, অলিক কোনো ছবির মতো মনে হয়। বিনয় তাকিয়েই আছে, কিন্তু কিছুই যেন দেখছে না, কারণ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঝিনুক আর অবনীমোহন ফের তার মাথার মধ্যে ফিরে এসেছে। একসময় আকাশ যেখানে সমুদ্রের ওপর ঝুঁকে পড়েছে, সেই দিগন্ত থেকে সূর্য মাথা তুলতে শুরু করল। কুয়াশার স্তরগুলো ছিঁড়ে ছিঁড়ে দিনের প্রথম নরম সোনালি রোদ এসে পড়েছে ঘরের ভেতর। বেলা আরেকটু বাড়লেই কুয়াশার চিহ্নমাত্র আর থাকবে না। বিনয় উঠে পড়ল। বাথরুমের কাজ সেরে ড্রয়িং রুমে আসতেই দেখা গেল বিশ্বজিৎ একটা সোফায় বসে আছেন। এখানেই একটা উঁচু টুলের ওপর টেলিফোনটা রাখা, তার পাশে বসার জন্য বেতের মোড়ায় বসে ফোন করছেন শেখরনাথ। নিঃশব্দে বিশ্বজিতের কাছাকাছি বসে পড়ল বিনয়। শেখরনাথ বলছিলেন, আজই আপনার সঙ্গে দেখা হওয়া দরকার, আমায় একটু সময় দিতে হবে। না না না, কাল নয়, কাইন্ডলি আজই। কি ব্যস্ত? আপনার মতো মানুষকে, যার মাথায় অ্যাডমিনিস্ট্রেশনের পুরো দায়িত্ব, সারাক্ষণ তো আর ব্যস্ততা তো থাকবেই। কটা? 9:30? আপনার বাংলোতে? কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট? নো নো নো, মেনি থ্যাঙ্কস, তার দরকার নেই। ব্রেকফাস্ট না করলে দেখা হবে না? ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। আপনার সঙ্গে দেখা হওয়াটা ভীষণ জরুরি। রিহ্যাবিলিটেশনের ব্যাপারে অনেক কথা আছে। মিস্টার আয়ার, আবারও ধন্যবাদ জানাচ্ছি। তিনি ফোন নামিয়ে রাখলেন। এতক্ষণ কার সঙ্গে কথা হচ্ছিল শুনতে শুনতেই বোঝা গেছে। শেখরনাথ আগেই বলেছিলেন চিফ কমিশনারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন। শেখরনাথ উঠে এসে বিনয়ের পাশে বসলেন। বিশ্বজিতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তুই আজ কখন অফিস যাবি? আগে একবার কোর্টে যেতে হবে, সেখান থেকে অফিসে। 9টায় বেরোবো। ভালোই হলো, তোর গাড়িতে আমাকে ওই চিফ কমিশনারের বাংলোর সামনে নামিয়ে দিয়ে যাস তো। 9টায় বেরোলে ঠিক সময়ে পৌঁছতে পারবো। কিন্তু আপনি ফিরবেন কি করে? তা নিয়ে ভাবতে হবে না, ফেরার ব্যবস্থা কিছু একটা করে নিতে পারবো। আজ ব্রেকফাস্টের জন্য ভুবন ডালপুরি, ছোলার ডাল আর আলুর দম করেছিল। সে 3 জনকে খাবার দিয়ে গেল। শেখরনাথ খেলেন না, তার ব্রেকফাস্টটা চিফ কমিশনারের বাংলোয় সারবেন। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান করে তৈরি হয়ে নিলেন বিশ্বজিৎ। ছুটির দিন ছাড়া দুপুরে লাঞ্চটা তিনি হয় আদালতে বা রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে তার চেম্বারেই সেরে নেন। শেখরনাথ অবশ্য স্নান করলেন না, ঘরোয়া পোশাকটাই শুধু বদলে নিলেন। তারা বিশ্বজিতের গাড়িতে যাবেন। বেরোবার সময় শেখরনাথ বিনয়কে বললেন, আমি ঘন্টা দেড়েকের মধ্যে ফিরে আসছি, তখন তোমাকে কোম্পানি দিতে পারবো। বিনয় একটু হাসল শুধু। খানিকটা সময় তাকে নিঃসঙ্গ কাটাতে হবে। অবশ্য কাজের লোকেরা আছে, কিন্তু তাদের সঙ্গে কী বা গল্প করবে সে। ওদিকে মোহনবাসী, তার স্ত্রী জ্যোৎস্না এবং ওদের ছেলেমেয়েরাও সকালের খাবার খেয়ে তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল। মোহনবাসীর চেকআপের জন্য তারা কালীপদর জিপে হাসপাতালে ডক্টর চট্টরাজের জুনিয়রদের কাছে যাবে।
প্রায় একই সঙ্গে সবাই বেরিয়ে পড়ল। বিনয় ধীরে ধীরে তার বেডরুমে ফিরে এসে ডান পাশের জোড়া জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে সেই চেনা ছবি, ছোট বড় নানা দ্বীপ, পাহাড়, জঙ্গল, ঝাঁকে ঝাঁকে সিগাল আর সিসোস্ট্রেস উপসাগর। কিন্তু কিছুই যেন তার চোখে পড়ছিল না। নির্জন কামরায় মাথায় আবার ঝিনুক আর অবনীমোহন ফিরে এলেন কোনো অপ্রতিরোধ্য নিয়মে। চিফ কমিশনারের বাংলোর সামনে শেখরনাথকে নামিয়ে দিয়ে বিশ্বজিৎ আদালতে চলে গেলেন। সেকেলে ওয়েস্ট অ্যান্ড ওয়াচ কোম্পানির হাতঘড়িটা একবার দেখে নিলেন শেখরনাথ। 9:21। তার অ্যাপয়েন্টমেন্ট 9:30। তিনি আজীবন তার প্রতিটি কাজ, চলাফেরা সব কাঁটায় কাঁটায় সময় মেনেই করেছেন। কুচিত কখনো তার হেরফের ঘটেছে। বিশাল কম্পাউন্ডের মাঝখানে ছবির মতন দোতলা বাংলো। পিকচার পোস্টকার্ডেই এমনটা দেখা যায়। গেটের সামনে 4 জন অবাঙালি পাহারাদার, তাদের কাঁধে বন্দুক। 4 জনই প্রায় একসঙ্গে বলে উঠল, নমস্তে চাচাজি। নমস্তে নমস্তে, যাইয়ে আন্দার যাইয়ে। একজন বলল, কমিশনার সাহেব বলেছেন আপনি এলেই যেন আন্দারে নিয়ে যাই। ওরা বললে কি যাওয়া যায়? এখনও 9 মিনিট সময় দেরি। হাত তুলে হাসি মুখে পাহারাদারদের থামিয়ে দিলেন শেখরনাথ। 9:30 বাজতেই বললেন, এইবার চলো। একজন পাহারাদার তাকে সঙ্গে করে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। সাজানো গোছানো বিশাল ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন চিফ কমিশনার। শেখরনাথকে দরজার বাইরে দেখতে পেয়েই উঠে এলেন। সসম্ভ্রমে বললেন, আসুন আঙ্কেল, আসুন। বাঙালিদের যে তিনি কতটা পছন্দ করেন সবসময়ই তা বুঝিয়ে দেন। কিন্তু এই ধুরন্ধর অফিসার বাকিটা গোপন রাখার কৌশল জানেন। মুখে হাসি ফুটিয়ে, মনে বিষের থলি লুকিয়ে রেখে আন্দামানে বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসনের যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা নানা ফিকিরে কেটে ছেঁটে যতটা ছোট করা যায় তার মতলবই আঁটছেন, এমনটাই অনেকের ধারণা। অর্থাৎ আন্দামান দ্বীপমালা আর একটা বাংলাদেশ হয়ে উঠুক, এটা তিনি চান না। তবে পরাধীন ভারতের বিপ্লবী শেখরনাথকে তিনি শ্রদ্ধা করেন, সেটা যথেষ্ট আন্তরিক বলেই মনে হয়। চিফ কমিশনার শেখরনাথকে হাতে ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজে তার মুখোমুখি বসলেন। মুখে মধুর হাসি ফুটিয়ে বললেন, শরীর ভালো আছে তো আঙ্কেল? আছে মিস্টার আয়ার, আছে। তা কি একটা আর্জেন্ট আলোচনা আছে বলছিলেন? একটা ধপধপে উর্দি পড়া বেয়ারা কফি, কাজু বাদাম, আখরোট এবং ব্রেকফাস্ট হিসেবে টোস্ট, অমলেট এবং নানা রকম ফলটল দিয়ে গেল। নিশ্চয়ই তাকে আগে থেকে বলা ছিল। আস্তে আস্তে মাথা নাড়লেন শেখরনাথ। হ্যাঁ, সেই জন্যই তো আপনার মতন একজন ব্যস্ত ভিআইপিকে বিরক্ত করা। আপনি এলে আমি কখনো বিরক্ত হতে পারি? এই নিন, খেতে খেতে কথা বলুন। কিন্তু আপনার কফি টফি কোথায়? আমার তো 8টার ভিতর ব্রেকফাস্ট শেষ হয়ে যায়, এরপর একেবারে লাঞ্চ। তার তো দেরি আছে। শেখরনাথ আলতো একটা চুমুক দিয়ে বললেন, আপনার অধীনস্থ একজন অফিসার বিশ্বজিৎ রাহার কাকা হিসেবে কিন্তু আজ আমি এখানে আসিনি। আমি এসেছি স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে। শোনা যাচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশনে লেখা থাকবে যে এই দেশ হবে ডেমোক্রেটিক কান্ট্রি এবং প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা থাকবে। সে নির্ভয়ে মতামত প্রকাশ করতে পারবে। আমিও তাই জানি আঙ্কেল, কিন্তু এসব কথা কেন উঠছে? আমি সাহস করে জেফ্রি পয়েন্টের রিহ্যাবিলিটেশন সম্পর্কে কিছু বলতে চাই। আপনি ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে একসময় আর্মস হাতে তুলে নিয়েছিলেন। কাউকে ভয় টয় পান বলে তো শুনিনি। জেফ্রি পয়েন্ট নিয়ে যা বলার বলুন না। আপনি আন্দামানের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ। আপনার মতামতকে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট গুরুত্ব দেয়। আপনি হয়তো শুনেছেন যে আমি বেশ কিছুদিন জেফ্রি পয়েন্টে রয়েছি। হ্যাঁ জানি, আপনার ভাইপো বিশ্বজিৎ রাহা আমাকে বলেছেন। ওখানে ডিপি ফ্যামিলিগুলো প্রচণ্ড অসুবিধা আর ভয়ের মধ্যে রয়েছে। চিকিৎসার কোনো রকম বন্দোবস্ত নেই। অসুখ বিসুখ হলে কিংবা কান খজুরায় কামড়ালে পোর্ট ব্লেয়ারে এনে ভর্তি করানো হচ্ছে। সে যে কি কষ্টকর বলে বোঝানো যাবে না।
কোনো দরকারে যদি ফরেস্ট ডিপার্টমেন্ট কি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের মালপত্র নিয়ে ট্রাক সেখানে যায়, তাতে চাপিয়ে রোগীদের পোর্ট ব্লেয়ারে আনা হচ্ছে, যেমন আমরা মোহনবাসীকে আনতে পেরেছিলাম, নইলে মৃত্যু অবধারিত। তাছাড়া জেফরি পয়েন্টের আশেপাশে আরও কয়েকটা রিফিউজি আর পেনাল কলোনি আছে, আরও নতুন নতুন উদ্বাস্তু কলোনি সেখানে বসানো হবে, মানুষজন অনেক বেড়ে যাবে। আর এই তো সেদিন এক উদ্বাস্তুর বাচ্চা হলো, পোর্ট ব্লেয়ারে নিয়ে আসার মতো ট্রাক ছিল না পর্যন্ত। 5টা পাহাড় পেরিয়ে অন্য একটা কলোনি থেকে দাই নিয়ে এসে তার বাচ্চা করানো হলো। এইভাবে তো চলতে পারে না। জেফরি পয়েন্টে একটা হাসপাতাল বসানো খুব জরুরি, তাতে ওই কলোনিরই শুধু নয়, চারপাশের অন্য উদ্বাস্তু আর পেনাল কলোনিগুলোরও যথেষ্ট উপকার হবে। আপনার সঙ্গে আমি একমত আছি আঙ্কেল। সেরকম পরিকল্পনা আমাদের গভর্নমেন্টের কিন্তু আছে। গভর্নমেন্টের তো 12 মাসে নয়, 38 মাসে বছর হয়। কোনো পরিকল্পনা করলে তা শুরু হতে তো যুগ যুগান্তর কেটে যায়। জেফরি পয়েন্টের হাসপাতালটা কিন্তু ফেলে রাখা চলবে না। ঠিক হ্যাঁ, যত তাড়াতাড়ি সেটা হয় আমি দেখব। তবে সব কিছু তো আমার উপর নির্ভর করে না। দিল্লি থেকে ফান্ড আসবে, তাদের বারবার একটা করে রিমাইন্ডার পাঠাতে হয়। কফি জুড়িয়ে আসছিল। কয়েক চুমুকে বাকিটা শেষ করে ফেললেন শেখরনাথ। কাপটা নামিয়ে রেখে টোস্টে কামড় দিয়ে শুরু করলেন, আর আর জারোয়াদের নিয়ে একটা মারাত্মক প্রবলেম শুরু হয়েছে, সেটা কি আপনি জানেন? কি প্রবলেম বলুন তো? ওরা ওই অঞ্চলের, মানে ওই জঙ্গলের আদি বাসিন্দা, থাকে উত্তর আর পশ্চিম দিকের অনেকটা এলাকা জুড়ে। এখন জঙ্গল কেটে কেটে রিফিউজি কলোনি বসানো হচ্ছে, তো ওরা তো সেটা কিছুতেই মেনে নেবে না, আর মেনে নিতে পারছেও না। ওরা তো ক্ষেপে উঠছে। বুশ পুলিশরা সর্বক্ষণই পাহারা দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের পরোয়া না করে কলোনিতে ঢুকে হামলা চালাচ্ছে। এই কথাটা আপনি ঠিক বলেছেন আঙ্কেল, এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা কিন্তু ফেলে রাখা যাবে না। কিন্তু সমাধান হবে কিভাবে? আপনি কিছু ভেবেছেন আঙ্কেল? আমি ভেবেছি, ওখানে জঙ্গল ফেলিং বন্ধ করতে হবে। অরণ্য হচ্ছে জারোয়াদের বাসস্থান, সেটা যত ছোট হতে থাকবে ওদের ক্রোধ তত বাড়বে। কিন্তু আঙ্কেল। শেখরনাথ তার দিকে তাকালেন, কিছু বললেন না। চিফ কমিশনার একটু ভেবে বললেন, জঙ্গল না কাটলে রিফিউজি সেটেলমেন্ট হবে কিভাবে? ইস্ট পাকিস্তানের হাজার হাজার ডিপি ফ্যামিলিকে ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে। তাদের চাষের বাড়িঘর তৈরির জন্য তো জমি দিতে হবে। বহু মানুষের স্বার্থে কিছু মানুষকে তো একটু আধটু স্যাক্রিফাইস করতেই হবে। মিস্টার আয়ার, জঙ্গলের অধিকার কিন্তু জারোয়াদের। তারাই কিন্তু আগে ওখানে ছিল, এখনো আছে। ওদের উৎখাত করাটা কিন্তু অন্যায়। অবশ্য রিফিউজি সেটেলমেন্টের বিষয়টা উপেক্ষা করা যায় না। এই মানুষগুলো সর্বস্ব খুইয়ে এদেশে আশ্রয় নিয়েছে, তাদেরকেও জমি জমা দিতে হবে। জেফরি পয়েন্টের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছি। এই নিয়ে বিশ্বজিতের সঙ্গেও আমার কিছু আলোচনা হয়েছে। আপনাকে সেগুলো জানিয়েছে কিনা আমি জানি না। আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক আছে, আমার মুখে শুনে নিন। দেখুন, জারোয়ারা থাকে জেফরি পয়েন্টের উত্তর আর পশ্চিম দিকের গভীর জঙ্গলে। ওরা পূর্ব দিকে আসে না। আপনারা এই ধারের জঙ্গলটায় ফেলিং করুন। বহু একর জমি পূব দিকে পাওয়া যাবে, আর জারোয়ারাও উৎপাত করবে না। লেকিন আঙ্কেল, তা কি করে হবে? কেন নয়? উত্তর পূর্ব দিকেই তো সেটেলমেন্টের পরিকল্পনা হয়েছে, সেই মতো কাজও শুরু হয়ে গেছে। এটা তো একটা সামান্য বদল, এটা বদলে নেওয়াই যায়। তাতে সেটেলমেন্টের কাজ কিন্তু নির্বিঘ্নে চলতে পারে, কোনো রকম বাধা ছাড়াই। আপনার কথা ঠিক। ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে, আমি ভেবে দেখব। এইবার একটা গুরুতর প্রসঙ্গে আসছি, অত্যন্ত গুরুতর। কি প্রসঙ্গ আঙ্কেল? শুনতে পাচ্ছি ইস্ট পাকিস্তানের রিফিউজিদের জন্য যে সেটেলমেন্ট বসানো হচ্ছে, সেই জমির খানিকটা অংশ নিয়ে মালাবারিদের বসানোর একটা চেষ্টা চলছে খুব গোপনে। আপনাকে কথাটা কে বলল?
নাম শুনে কি হবে, অনেকেই বলেছে। তবে এই ব্যাপারে আপনি শিওর থাকুন যে বিশ্বজিৎ এই নিয়ে আমাকে কিছু জানায়নি। সে একজন লয়াল অফিসার, তার মুখ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সিক্রেট কিন্তু কোনো ব্যাপারে বেরুবে না। আমি এখানে সেই 1920 থেকে আছি মিস্টার আয়ার। এই আইল্যান্ডের নারী নক্ষত্র আমি চিনি, আর এই আইল্যান্ডের সবাই আমাকে চেনে, ভালোবাসে। আমি তাদেরই অনেকের কাছে এই কথাটা শুনেছি। চিফ কমিশনারের মুখটা থমথমে হয়ে গেল। মাত্র 2-4 লহমা, ব্রিটিশ আমলের ধুরন্ধর আইসিএস। বাইরে থেকে এদের মনের ভাবগতিক বোঝা যায় না। হাসি হাসি একটা মুখোশ ফিরে এলো তার আসল মুখের ওপর। তারপর তিনি বললেন, লোকে বানিয়ে বানিয়ে কত কী তো বলে, সেসব কি বিশ্বাস করতে আছে? আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। তবে একটা দুশ্চিন্তাও আছে। কিসের দুশ্চিন্তা? জঙ্গল ফেলিং করে সাউথ আর মিডল আন্দামানে হাজার হাজার একর জমি রিক্লেম করা হচ্ছে। এরপর নর্থ আন্দামানেও করা হবে। ওদিকে কলকাতায় তো প্রচণ্ড গোলমাল হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে কমিউনিস্টরা, রিফিউজিদের এদিকে আসতে দিচ্ছে না। যদি আন্দামানের রিফিউজি মুভমেন্ট বন্ধ হয়ে যায়, এত জমি গভর্নমেন্ট নিশ্চয়ই ফেলে রাখবে না, অন্য কোনো পরিকল্পনা নিতে পারে। দুর্ভাবনা আমার সেই কারণেই। না না না, বাধাটা টেম্পোরারি, উদ্বাস্তুরা নিশ্চয়ই আসবে। আসাই তো উচিত, তাদের জন্যই এত বড় একটা প্রজেক্ট হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যদি না আসা হয়। খুব সরলভাবেই কথাগুলো বললেন চিফ কমিশনার। কিন্তু এই আপাত সারল্যের আড়ালে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কি, সেটা বুঝে নেবার চেষ্টা করলেন শেখরনাথ। চিফ কমিশনারের চোখে চোখ রেখে বললেন, উদ্বাস্তুদের জন্য এই প্রজেক্টে অন্য কিচ্ছু করতে দেওয়া হবে না। তার গলার স্বর শান্ত কিন্তু দৃঢ়। চিফ কমিশনার শেখরনাথের দিকে তাকিয়েই রইলেন। শেখরনাথ থামেনি, বলেই যাচ্ছেন, যদি উদ্বাস্তুরা এখন না আসতে পারে, কিংবা যত ডিপি ফ্যামিলি আসার কথা তারা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেমন হলে 5 বছর 10 বছর অপেক্ষা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, এই মানুষগুলো স্বাধীনতার জন্য সর্বস্ব হারিয়েছে, সবচেয়ে বেশি দাম দিয়েছে। এদের কথা সবার আগে ভাবতে হবে। চিফ কমিশনার আঁচ করে নিলেন শেখরনাথ ভিতরে ভিতরে খুবই উত্তেজিত এবং অসন্তুষ্ট। তিনি তাকে শান্ত করতে চাইলেন, গভর্নমেন্ট এখনও অন্য কিছু ভাবেনি আঙ্কেল। আপনার টেনশন করার কোনো কারণ নেই। প্রজেক্টের কাজ যেমন চলছে তেমনই চলবে। চললেই ভালো, কিন্তু উদ্বাস্তুদের স্বার্থে যদি আঘাত লাগে, আমাকে কিন্তু প্রতিবাদ করতেই হবে। আর সেটা কিভাবে করব আমি ভেবেও রেখেছি। আচ্ছা, আজকে চলি মিস্টার আয়ার, আবার পরে দেখা হবে। চিফ কমিশনার আর কিছু উত্তর দিলেন না। শেখরনাথকে বাইরের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। সূর্য মাথার ওপর আকাশের মাঝখানে ঠিক উঠে আসার আগেই ফিরে এলেন শেখরনাথ। বিনয় উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু চিফ কমিশনারের সঙ্গে তার কী কথাবার্তা হয়েছে তার বিন্দু বিসর্গও জানালেন না। বিনয় সাংবাদিক, যদি কিছু লিখে ফেলে জটিলতা বাড়বে। চিফ কমিশনার খুশি হবেন না তাতে। তাছাড়া উদ্বাস্তুদের জন্য নির্দিষ্ট জমিতে মুপলাদের যে বসানো হবে তার নিশ্চিত কোনো প্রমাণও তো নেই। শুধু অনুমান আর শোনা কথার ওপর মন্তব্য করা ঠিক নয়, অন্তত তার মতন দায়িত্ববান শ্রদ্ধেয় একজন মানুষের পক্ষে। শেখরনাথ চিফ কমিশনারকে সতর্ক করে দিয়ে এসেছেন, তারপর দেখা যাক কি হয়। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব ভালো লাগলে জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।